কারণ মীরার হাত ধরে ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ফরিদকে সম্বোধন করে কারণ বলল, কাকা ওদেরকে নিয়ে এসো। জি স্যার, আনছি। কিছুক্ষণ পর ফরিদ কয়েকজন মহিলাকে নিয়ে হাজির হলো। কারণ মীরার দিকে তাকিয়ে গম্ভীর হাসি দিয়ে বলল, আজ থেকে ওরা সব কাজ করবে আর আপনি শুধু হুকুম করবেন বেগম সাহেবা। মীরা একটু দ্বন্দ্বে পড়ে গিয়ে বলো, কিন্তু কারণ কথা কেটে বলল, ওয়েট, আগে শোনো, তারপর তুমি বলবে। কারণ আঙ্গুল দিয়ে পরিচয় করিয়ে দিতে শুরু করলো, ও হচ্ছে রিনিতা, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যখন যা প্রয়োজন হবে মুহূর্তে এনে দিবে। রিদিতা হাসি মুখে বলে উঠল, হাই ম্যাম। ও অ্যানা, তোমার ইয়োগা ট্রেইনার, তোমার শরীর ও মনের যত্ন ও সাহায্য করবে। অ্যানা বিনয়ের সাথে বলল, হ্যালো মিস। মীরা বিস্ময়ে হয়ে কপাল কুঁচকে নিল। কারণ পুনরায় বলল, উনি মিসেস আঞ্জুমানা খান, একজন ফেমাস শেফ। আজ থেকে রান্নাবান্নার যাবতীয় দায়িত্ব ওনার হাতে। গার্ডেনে জন্য আলাদা গার্ডেনার রেখেছি। আর উনি নীলা, তোমার ফ্যাশন আর্টিস্ট। আর মীরা বিরক্ত নিয়ে মুখ ঘুরিয়ে বলল, থামুন কারণ, আমার কাউকে প্রয়োজন নেই। আমি নিজেই সব কিছু সামলে নিতে পারি। কারণ শান্ত স্বরে বলল, শোনো মীরা, আমি চাই না তোমার উপর কোনো ধরনের চাপ আসুক। ওরা এখানে থাকবে যেন তুমি একটু নিশ্চিন্তে শান্তিতে থাকতে পারো। আর আমি তো সবসময় তোমার পাশেই আছি। মীরা অবিশ্বাসের অতলে হারিয়ে এক দৃষ্টিতে কারণের মুখের দিকে তাকিয়ে রইল। অর্থাৎ হৃদয় বিষাক্ত বর্ষা বিধিয়ে এখন সযত্নে সেই ক্ষত মেরামতের নিষ্ফলক চেষ্টা চলছে। একটু পর মীরা চোখে মুখে বিরক্ত স্পষ্ট ছাপ রেখে সবার পানে তাকিয়ে বলল। কথা শেষ করে মীরা দ্রুত উপরে চলে গেল। কারণ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর স্বাভাবিক স্বরে বলল, ওকে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইউ মে টেক ইউ লিভ নাও। আই ডোন্ট রিচ আউট ইফ ওভার ইউ অ্যাসিস্ট্যান্ট ইজ নিডেড। ওকে স্যার। আসসালামু আলাইকুম বলে তার সবাই বিদায় নিল। কিছুক্ষণ পর ফারহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ফরিদ কাকা, আমি বাজারে লিস্ট করে রেখেছি, তুমি গিয়ে জিনিসগুলো নিয়ে এসো। জি স্যার, যাচ্ছে। ক্ষণকাল পর কারণ আচ্ছন্ন মুখ নিয়ে উপরে উঠে গেল। দরজার কাছে এসে থেমে গেল। তার সামনে মীরা পালঙ্কে স্থির বসে আছে, পায়ের আঙ্গুলগুলো মেঝেতে স্থিরভাবে রাখা। ঘরের নিস্তব্ধতায় মীরার নিঃশব্দ বেদনাকে আরও প্রকট করে তুলেছে। কারণ কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে গলার কাছে আটকে থাকা ঢোক গিলে হালকা গলায় বলো, মীরা। মীরা হঠাৎ কারণের উপস্থিতি টের পেয়ে একটু নড়ে বসল। তার চোখে গভীর শূন্যতা ফুটে উঠল। তার মনে তো বহুদিন আগেই মরে গেছে, কেবল দেহটুকু সঞ্চল। নেত্রপলক মেঝের পানে নিবদ্ধ রেখে মীরা ভারী কণ্ঠে জবাব দিল, কারণ ধীরে ধীরে মীরার কাছে এসে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর মীরার ডান হাতটা দু হাতের মাঝে নিয়ে শক্ত করে চেপে ধরল। কারণ কিছু একটা বলতে চেয়েও বলে উঠতে পারছে না। মীরা কারণের দিকে অস্বস্তি দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু কারণ অনুভব করল সেই নিঃশব্দ বেদনার গভীরতা। মীরার হাতটা ধরে থাকা অবস্থায় তার চোখ দুটো মীরার চোখে আটকে গেল। কারণ দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আই। তার শ্বাস ভারী হয়ে উঠল। একটু সময় নিয়ে আবার অস্থির কণ্ঠে বলল, অ্যাম সরি মীরা, ক্ষমা করে দাও। কথাগুলো যেন কারণের ভিতর থেকে উঠে আসা গভীর আকুতি। একটু থেমে আবার ফিসফিসে যোগ করল, প্লিজ। মীরা ঠোঁটের কোণে অবহেলাময় হাসি ফুটে উঠল। অর্থাৎ সেই হাসির মধ্যে সব কিছু বলা হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে সে মৃদু স্বরে বলল, কিসের জন্য ক্ষমা চাচ্ছেন? কারণ একটু বিচলিত হয়ে বলল, তুমি তোমার মতো করে যা ভাবতে চাও তাই ভেবে নাও। এই কথাটা শুনে মীরা কারণের দিকে বিস্ময় দৃষ্টিতে চেয়ে থেকে প্রশ্ন করল, একটা কথা বলবেন? কারণ উদ্বিগ্নভাবে জবাব দিল, বলো মীরা, বলো, কি জানতে চাও? মীরার কণ্ঠে তীক্ষ্ণ তাচ্ছিল্য মিশিয়ে বলল, নেশার ঘরে কি আমি আছি, নাকি আপনি, নাকি
আমি এখনো ঘুম থেকে জেগে ওঠেননি? মীরার কথা শেষে কারান থমকে গেল, অর্থাৎ প্রশ্নগুলো একসাথে তার ভিতরটা ভারী করে তুলছে। তার উত্তর খুঁজতে গিয়ে কারান নিজেও হারিয়ে যাচ্ছে। কারান খানিক পর কিঞ্চিত হেসে বলল, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, তাই না? মীরা নির্বিকার গলায় জবাব দেয়, না, একটাই প্রশ্ন, আল্লাহ কি আমার যন্ত্রণা দেখে এক রাতের মধ্যে আপনাকে পরিবর্তন করে দিল? কারান ঠোঁটের কোণে মসৃণ হাসি এনে আওড়ালো, আচ্ছা আমি তোমাকে বলি সব কিছু। মীরার চোখে উত্তেজনা এবং অশান্তির মিশ্রণ ফুটে উঠল। সে ব্যাকুল হয়ে কণ্ঠে বলল, বলুন, সত্যি বলুন, আমি শুনতে চাই। কারান নিজের বুড়ো আঙুল মুখে নিয়ে দাঁড়িয়ে সহিত নখ কাটতে শুরু করলো। নখ কেটে মুহূর্তের মধ্যে সে নতুন একটা গল্প বুনতে শুরু করলো। গল্পটি ধীরে ধীরে গড়ে উঠতে লাগলো, আর সেই গল্পের প্রধান চরিত্র মীরা ছিল। এরপর কারান নিজের কল্পনার জালে টেনে নিতে চাইল। কারান কিছুক্ষণ স্থির হয়ে থেকে নিজেকে সামাল দিয়ে বলল, আমি আসলে কাল রাত একটা স্বপ্ন দেখেছি। একটু থেমে, স্বপ্নে দেখলাম আমি তোমার সাথে অসহ্য অন্যায় করছি। তুমি যন্ত্রণায় পীড়িত হয়ে কাতরাচ্ছ মীরা। তোমার চোখে গভীরতা থেকে বিচ্ছিরি অশ্রু আমার আত্মায় ক্ষত তৈরি করছে। হঠাৎ তুমি আমাকে অভিশাপ দাও, আর সেই অভিশাপের ফলস্বরূপ আমি একটা অদ্ভুত শাস্তির সম্মুখীন হচ্ছি। কেউ চতুর্দিকে ঘিরে ধরেছে আমাকে। তাদের দৃষ্টি আমার প্রতি ঘৃণায় ভরা। তারা নিঃসঙ্গভাবে আমার শরীরকে ক্ষত করেছে। আমি অনুভব করছি আঘাতের প্রতিটি মুহূর্ত, আর ছুরির আঘাত সরাসরি আমার অন্তরে ঢুকেছে। আমি চিৎকার করছি, কিন্তু আমার কণ্ঠস্বর গভীর অন্ধকারে হারিয়ে যাচ্ছে। যন্ত্রণায় কাতর হয়ে কান্না আর ক্ষতবিক্ষত শরীর নিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছি, কিন্তু আমার সমস্ত অস্তিত্ব সেই অন্ধকারে বিলীন হয়ে যাচ্ছে, যেখানে কোনো উদ্ধার নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। এরপর হঠাৎ ঘুমটা ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে বুঝতে পারি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি এতদিন। স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু আমি তোমাকে শর্টকাটে বললাম। কারেনের কথাগুলো শুনে মীরা ঠোঁটের কোণে মলিন হাসি ফুটে মনে মনে আওড়ালো, আমি শুধু দেখব এই নাটক আপনি কতদিন চালাতে পারেন। আমি এখন কিচ্ছু বলবো না। যেভাবে আপনি আমার ভালোবাসাকে টুকরো টুকরো করে ধুলে মিশিয়ে দিয়েছেন, আমিও সেভাবে আপনার হৃদয়ে গভীর ভালোবাসা মায়াজল বিছিয়ে দেব। একটা পরিকল্পনা মনে করে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। একদিন আপনার সামনে তুলে ধরব সমস্ত স্মৃতির আয়না, যেখানে প্রতিটি মুহূর্ত আমার হৃদয়কে আঘাত করা তীক্ষ্ণ কাঁটার মতো। তখন বুঝবেন প্রিয়জনের হাত থেকে পাওয়া আঘাতের বিষ কতটা গভীর প্রবেশ করে, কতটা নিঃশব্দে হৃদয়কে রক্তাক্ত করে। এখন থেকে আমি আপনার প্রতি একজন সাধারণ স্ত্রীর মতো ব্যবহার করব। অভিমানের স্তরগুলো হৃদয়ে জমে থাকলেও আমার চেহারা রাগের কোনো ছায়া পড়বে না। থেমে আসুন, আপনার এই অভিনয়ের পরিসরটুকু আরেকটু এগিয়ে নিয়ে আমিও সামান্য সাহায্য করি। অর্থাৎ মীরা বুঝতে পারছিল নিজের মনকে শক্ত রাখতে হবে। এই মিথ্যা অভিনয়ের জালে পুরনো সব কিছু ভুলে গেলে চলবে না। মীরা সন্দিহান দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল, স্বপ্নটা কি এত ভীতকর ছিল যে আপনাকে অমানুষ থেকে মানুষ রূপান্তর করেছে? কারণ এক পলক চোখ বন্ধ করে আবার তাকালো, কিন্তু মীরার কথার কোনো ভ্রুক্ষেপ করে না। অর্থাৎ যে মানুষটির সামনে স্বয়ং তার জন্মদাতা পিতাও গলা উঁচিয়ে পাল্টা জবাব দিতে পারে না, আর সে মানুষটাকে কিনা একটা মেয়ে এমনভাবে অবমাননা করলো। কারণ কথার রেশ ঠিক রাখার চেষ্টা করে শব্দের জোর খাটিয়ে বলল, অনেক ভয়ঙ্কর ছিল জানো, আর একটু হলেই তো আমি মারাই যেতাম। মীরা তার কথা কিছুটা বিচলিত হয়ে গেল। হঠাৎ তার হাত কারণের ঠোঁটে রেখে বলল, এমন কথা কি কেউ বলে? মীরার স্পর্শে কারণের মন স্নিগ্ধ অনুভূতি জাগে। তাদের মধ্যে নতুন দ্বন্দ্বের সূচনা হলো, যেখানে ভালোবাসা এবং বিদ্বেষ উভয় বর্তমান। কারণ মীরার চিন্তিত মুখশ্রী দেখে মনে মনে খুশি হলো। ঠোঁটে মীরার আঙ্গুলগুলো কারানের ইচ্ছে তো করে আলতো করে একটা চুমু দিয়ে, কিন্তু এখন সে সময় নয়।
সে মীরার দিকে অদৃষ্টের মতো তাকিয়ে থাকে। কারণ এমন গভীর দৃষ্টি অবলোকন করে কিছুক্ষণ পর অগত্যা মীরার কারণের মুখ থেকে হাত সরিয়ে একটু ইতস্তত বোধ করল। সে সামনের কিছু চুল কানে পাশে গুজে দিয়ে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আপনার কাল রাতে অদ্ভুত কথাগুলো মানে বুঝিনি। কারণ সামান্য ভুরু কুঁচকে বলল, তুমি কি সত্যি বুঝতে পারোনি? তার কথা একটা সূক্ষ্ম আভাস ফুটে উঠছে। অর্থাৎ সে বলতে চাইছে, সে যে মীরা নান্দনিক চেহারা দেখে আকর্ষিত হয়েছে তা কি মীরা বুঝতে পারেনি? মীরা শান্ত গলায় বলল, বিশ্বাস করুন, আমার কথাগুলো শুনে প্রথমে মনে হয়েছে আপনি নেশার জর্জরিত, কিন্তু কাছে গিয়ে বুঝলাম মদের গন্ধ নেই। তাহলে কেন ওইভাবে? আসলে কি হয়েছে আপনার? নেশার কথা শুনে কারণ নতুন বুদ্ধি আটে। সে চায় মীরা যেন বুঝতে না পারে সে তার রূপের বিভোর হয়ে ওইসব বলেছে। তাই স্বাভাবিক গলায় বলল, আসলে কালকে আমি অ্যালকোহল নিয়েছিলাম, কিন্তু পরিমাণে অল্প। বাসায় এসে প্রথমবার বউয়ের মুখ দেখে নেশায় কি বলেছি আমি নিজেও জানি না বলেই চোখে মুখে একবার হাত বুলিয়ে নেয়। বলা বাহুল্য, এভাবে সজ্ঞানে মিথ্যে বলেছে বলে তার চোখে মুখে অস্থিতিশীলতা ভাব স্পষ্ট হয়ে উঠেছে। মীরা মনে মনে আওড়ালো, সেটাই, অবশ্যই আপনি নেশায় ছিলেন, না হলে ওই কথাগুলো অন্তত কারান চৌধুরী বলতে পারে না। কারণ আত্মবিশ্বাসের সহিত বলো, এসব এখন বাদ দেই, আগে বলো তুমি তো আমাকে ক্ষমা করেছ, রাইট? কথাটা শুনে মীরার চোখের কোণে স্বল্প সংবেদত্ব পানি জমে। সে নিজেকে সংবরণ করে বলল, না করিনি, না আপনাকে ক্ষমা করতে পেরেছি, না আপনার হঠাৎই বিশাল পরিবর্তন মেনে নিতে পারছি। এখন আপনার কথা নেগেটিভ জবাব দিয়েছি বলে আপনি যদি আমার গায়ে হাত তুলতে চান তো তুলুন। মীরার কথায় কারণ বাধা দিয়ে বলল, না মীরা, আর কখনো না। আমি স্বপ্নের মতো বাস্তব অমন শাস্তি পেতে চাই না। তোমার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিব না। কারণ মনে মনে আওড়ালো, যদি পৃথিবী বিলীন হয়ে যায় তবু আমি তোমার সৌন্দর্য এইটুকু দাগও পড়তে দিব না। তুমি জানো না তুমি আমার হৃদয়ে অমূল্য রত্ন, তোমার মাধুর্যে সারা বিশ্ব হেরে যাবে। আবার আকুতি ভরে সে বলে, মীরা প্লিজ, আমি মনের গভীর অন্তরস্থল থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই তো ভুল বলো। অলসো আমি তো তোমার স্বামী, আর তুমি চাও তো আমাকে শাস্তি দিতে পারো। শেষ কথাটা শুনে মীরার চোখ নামিয়ে ভারী গলায় বলে, হ্যাঁ, এটাই সবসময় মনে রাখি যে আপনি আমার স্বামী। তাছাড়া শাস্তি তো তাকে দেওয়া যায় যাকে ভালোবাসা বা ঘৃণা করা যায়, কিন্তু আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। বলে বিছানা থেকে উঠে কারানের পাশে থেকে দরজা দিয়ে বাইরে যায়। প্রথম বাক্যে ভাবার্থক এমন যে এতদিন সব কিছু সহ্য করার কারণ এটাই, কারণ তার স্বামী। কারান মেঝে থেকে উঠে বিছানা বসে দেয়ালে ঝুলানো সমুদ্রের একটা ক্যানভাসের দিকে তাকিয়ে অনাদর মুখে বলে, কি করলে তোমার হৃদয়কে স্পর্শ করতে পারি মীরা? তোমার নিস্তব্ধতা, নিষ্প্রাণ চোখে গভীরে আমার অস্থিরতা অগ্নিশিখার জ্বলে উঠছে। কেন জানি না, আমার ভীষণ ভয় করছে, হয়তো অনুশোচনার ফল। হালদার বাড়ির ভিতর থেকে ভেসে আসছে এক ছটফটে স্বভাবের কণ্ঠস্বর। লোকটি তার কেউ নয়, বরং তিনি মমতাজ বেগমের প্রিয় অনুজ কন্যা ইলিজা হাসান মাহিমা। তার উচ্ছ্বাসতা চারপাশের নিস্তব্ধতাকে জাগিয়ে তোলে। নিবৃত্তে পায়চারি করতে করতে হাত পা ছুঁড়ে তেজময় কণ্ঠে শুধায়, আর পারব না, অনেক সহ্য করেছি। মমতাজ মেয়ের পায়চারি দেখে স্থির কণ্ঠে বলে, তুই আগে তো একটু শান্ত হ, তারপর কথা বল। মাহিমা তবু শান্ত হয় না, ফুলে ওঠা বেলুনের মতো আবেগে টইটুম্বুর হয়ে বলে, মা, এবার তো আমি জিএসসিতে গোল্ডেন A+ পেয়েছি। এখন অন্তত মেরু আপুকে দেখতে যেতে পারি। আবার পড়া নিয়ে আমাকে আটকে রেখো না যেন। তুমি নিজেই তো বলেছিলে A+ পেলেই যাব। মমতা শেষে মেয়ের শরীর ছুঁয়ে সান্ত্বনা দিতে দিতে বলো, তুই এত উতলা হোস না, যাবো তো একদিন। হ্যাঁ যাবো বলে বছরটা কাটিয়ে দিলে, ভিডিও কলে কথা বলে আর ভালো লাগে না। কবে যে আপুকে সামনাসামনি দেখব। ধুর। মমতাজ ভয় নিয়ে বলো, আচ্ছা
তুই আগে খেয়ে নে, আমি মেরুর সাথে কথা বলবো। একথা শুনে মাহিমা আনন্দে মাতোয়ারা হয়ে বলল, ইয়াহু, মায়ের মুখ। মীরার কথা শুনে মন শান্ত করে খাবার ঘরে চলে যায়। অন্যদিকে বাইরে থেকে ঘরে ঢুকে আব্দুল রহমান স্ত্রীর দিকে তাকিয়ে শুধালো, কী গো, আমার মা ফোন করেছিল? হ্যাঁ, 2-3 দিন পর পর তো কথা হয়। সুখে আছে তোমার মেয়েটা? এটা শুনলে বুকটা একটু শান্ত হয়। আর কি চাইবো বলো? আব্দুল রহমান স্ত্রীর কাঁধে হাত রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেল। মেয়ে যে সুখে আছে একটু শোনা আশ্বাসে তাকে কষ্ট কিছুটা প্রশমিত হয়, তবুও বুকের গহীনে একটা চাপা যন্ত্রণা রয়ে যায়। কতদিন হলো মেয়ের সাথে অবলোকন হয়নি। এই বেদনা জেগে থাকে কলিজার দগদগে দাগ হয়ে। অথচ মেয়ে সুখে আছে, এতটুকুই তাদের ভাঙা চোরা মনটাকে সান্ত্বনার জলে ভিজিয়ে রাখে। বিছানা অনেকক্ষণ একা বসে কারান মনের গভীরে ঢুকে আছে। হঠাৎ খেয়াল হলো মীরা কোথায়। মনের প্রশ্ন জাগতেই নিচে নেমে এলো। চঞ্চল চোখে এদিক সেদিক তাকে খুঁজতে লাগলো। বাড়ির প্রতিটি কোণায় তন্ন তন্ন করে খুঁজে উদ্বিগ্ন কণ্ঠে কারান বলে উঠল, এ রে, কোথায় গেল আমার বউটা? অবশেষে বাড়ির পিছন দিকে গিয়ে দেখলো মীরা বাগানে ফুল গাছে নিবিড় যত্নে পানি দিচ্ছে। মুহূর্তে তার ক্লান্ত হৃদয় মনকাড়া বনলতাকে খুঁজে পেয়ে প্রশান্তিতে ভরে উঠল। সে কিঞ্চিৎ হাসি দিয়ে মীরার দিকে এগিয়ে গিয়ে থুতনিতে হাত রেখে পলকের চেয়ে থাকে। মনে মনে এক অপার্থিক সৌন্দর্য অনুভব করে বলে উঠল, তুমি একটা জীবন্ত ফুল মীরা। তোমার ছোঁয়া হৃদয়ে শীতল পরশে ভরে ওঠে। মীরা গাছগুলোতে পানি দিতে দিতে হঠাৎ কারানকে দেখতে পেয়ে কৌতূহল গলায় বলো, সিউ সাহেব হঠাৎ বাগানে কি করছেন? কারান চোখে এক পলক হাসি ঝিলিক এনে বলো, দেখতে এসেছি ফুল কিভাবে আরেক ফুলকে পানি জোয়ারে ভাসাচ্ছে। মীরা ঠোঁটের কোণে মৃদু হাসি এনে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সূক্ষ্ম কণ্ঠে বলে, কেউ যদি বলতো পাথরের বুকে পদ্ম ফুল ফুটেছে, আমি বিন্দুমাত্র সন্দেহ করতাম না। বিজ্ঞানের জগতে কত কিছুই তো আজকাল সম্ভব। তবে এই রূপান্তরিক কারান চৌধুরীকে দেখে বিশ্বাসের গভীরতম ভিত্তি অবধি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। কারান কিছু বলার জন্য মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু তার আগে মীরা বলে উঠল, আজ কাজগুলো বড্ড অভিমান করেছে। এত দেরিতে পানি দিতে এসেও যে ওদের নির্বাক পাতাগুলো নীরব অভিযোগ ভরে উঠেছে। মুখে কিছু বলার সাধ্য নেই ওদের, তবু প্রতিটা ডালপালায় দুঃখে ভার স্পর্শ ফুটে আছে। মীরার কথাগুলো অর্থ অনেক গভীর। এ তীক্ষ্ণ বেদনাবোধ ছুঁয়ে যায় কারানের হৃদয়কে। গাছের তৃষ্ণার মাঝে মীরা নিজে অসীম ব্যথাকে কল্পনা করে এসেছে এতদিন। বাহিরের ক্ষত তো প্রকাশ করা যায়, কিন্তু মনের গভীরের ক্ষত? তাই কারান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। বুঝে নেয় মীরার মনের বেদনাময় আবরণ এত সহজে যে ভেদ করতে পারবে না। মধ্যাহ্নের খাবার বানানো তোড়জোড়। মীরা সবজিগুলো ধুতে ব্যস্ত। ঠিক সেই সময় কারান এসে অবিলম্বে তার হাত থেকে টমেটোগুলো নিয়ে নিল। মীরা চমকে উঠে তাকে বলে উঠল, কী করছেন কি আপনি? এমনভাবে টান দিয়ে নিলেন যেন আপনার খুব প্রিয় জিনিস চুরি করেছি। কারণ একটুখানি হাসি আবার বলে, চুরি তো করেছই, বরং অনেক বড় একটা জিনিস চুরি করেছ, অর্থাৎ কারান চৌধুরীর হৃদয়খানার মীরা চুরি করেছে। কারান পুনরায় বলে, অবশ্য টমেটো আমার ফেভারিট। মীরা একটু রাগ মেশানো সুরে বলে, তাই বলে এভাবে ছিনিয়ে নিতে হবে? টমেটো কি অভাব পড়েছে? কারণ হেসে উত্তর দেয়, অভাব পড়েনি, তবে লাঞ্চে বন্দোবস্ত তো কারান চৌধুরী করবে, তাই বেগম সাহেবা দয়া করে একটু দূরে সরে দাঁড়ান। মীরা মনে মনে বিরক্ত হলেও মুখে শান্ত ভাব ধরে রেখে বলে, কি শুরু করেছেন বলুন তো? একে তো ব্রেকফাস্ট বানালেন, আর এখন আবার? কারণ ঈশা হাসিতে বলে, তো কি হয়েছে? আমেরিকা থেকে আসার পর তো কিচেনে আসা হয়নি, এখন একটু হাতটা চালু করা দরকার। বুঝলাম, তার মানে আমেরিকা আপনি নিজেই রান্না করতেন? শুধু রান্না কেন, সব কাজই আমাকে করতে হতো।
ওখানে সবাই নিজে নিজেই সব সামলায়। কিন্তু রান্না পুরো দায়িত্ব নিচ্ছেন যখন, এতক্ষণ আমি কি করব শুনি? কারণ মীরার মুখের কাছে এসে খানিক মাথা ঝুঁকে স্বচ্ছ হেসে বলে, ততক্ষণ আপনি আপনার হ্যান্ডসাম হাজবেন্ডকে দেখবেন। মীরা ভুরুকুটি করে বলে, আপনি নিজেই একটু বেশি মনে করেন। আসলে আপনি মোটেও এতটা সুন্দর নন। বইয়ের এমন তিরস্কার শুনে কারণ হতচকিয়ে হয়ে বলে, এই ফার্স্ট টাইম কোনো মেয়ে আমাকে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলো। মানে সিরিয়াসলি? মীরা ঠোঁটে বাঁকা হাসি এনে বলে, নয়তো কি। তবে আমি তো তখন থেকে একটা কথা ভাবছি, মানুষত্বহীন মানুষের মনের প্রেমে উদয় হলো কিভাবে? একটা স্বপ্নে এত ক্ষমতা? কারণ মীরার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এভাবে কেউ অবজ্ঞা করতে পারে? নিজের ভিতরে অপমানের অনুভূতি আবারও ঘনীভূত হয়, কিন্তু এই অপমানের জবাব দেওয়া নিরর্থক। কারণ ব্যতীত চেহারায় বলে, আচ্ছা, বৌদ্ধ দেওয়া প্রথম নিকনেম অমানুষ, দ্বিতীয় মানুষত্বহীন। থেমে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলে, ঠিক আছে, আপনি তাহলে বসে মুভি দেখুন বা যা খুশি মন চায় করুন, আমাকে দেখতে হবে না। জি। মনে মনে কারণ বলে, বিনা অস্ত্রে আমাকে পরাজিত করতে আপনার প্রতিটি তীক্ষ্ণ বাক্য যথেষ্ট মহারানী ভিক্টোরিয়া। আপনার শব্দগুলো এক একটি তরোয়ালের মতো মায়াবী, অথচ নিঃশব্দে হৃদয়ে গভীরে গিয়ে আঘাত হানে। এতপর অসহায় বিষণ্ণ মুখ নিয়ে রান্না করতে চলে গেল। অপরাহ্নের বারান্দায় মিসেস মীরা আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে সন্দর্পণে শরৎচন্দ্রের দত্ত উপন্যাসটি পড়ছে। কারণ সঙ্গোপনে মীরার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, আমাকে একটু পড়ে দেখো তো। মীরা ঘাড় ঘুরিয়ে নয়ন গোচর করে বলে, আবার শুরু হয়ে গেছে? কারণ হেসে বলে, ওপস, আচ্ছা, আমাকে না হয় পরে পরে নিও। আচ্ছা মীরা, তুমি সব সময় শাড়ি পরে থাকো কেন? না মানে আমি কিন্তু এমনটা বলতে চাইনি যে শাড়িতে তোমাকে সুন্দর লাগে না। তোমাকে শাড়িতে ফ্যাবুলাস, ইনক্রেডিবল, আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং সব লাগে, সব। বাট মাই ডিজায়ার ইজ ফর ইউ টু কনস্ট্যান্টলি ফিল এ সেন্স অফ ইজ অ্যান্ড কমফোর্ট। মীরা বইয়ের পানে মুখ রেখে সরল গলায় বলে, না, শাড়িতে আমার সমস্যা হয় না, যদিও থ্রি পিসটা বেশি কমফোর্টেবল লাগে, কিন্তু শাড়ি পরতে আমার ভালো লাগে। তুমি চাইলে কিছু না পরেও থাকতে পারো, ঘরে তো শুধু আমি। মীরা রসগোল্লার মতো চোখ করে কড়াভাবে কারানের দিকে তাকিয়ে বলে, কি? কারান দাঁত জিভ কেটে মাথা চুলকাতে বিড় করে, একটু বেশি বলে ফেললাম আওয়াজ তুলে। আমি আর কি বলতে চাইছি, তুমি চাইলে অন্য কিছু পরতে পারো, মেয়েদের ড্রেসের তো অভাব নেই বলো। মীরা গোমরা মুখে কারানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কারণ প্রশ্ন করে, তোমাকে একটা কোশ্চেন করতে পারি? করুন। তুমি যে সবসময় ঘোমটা দিয়ে রাখতে, এটা কি কখনো তোমার বিরক্ত কারণ হয়েছে? না। কারণ অবাকের সাথে বলে, না। কি বলছো? আমার অভ্যাস আছে, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে সবসময় মুখ ঢেকে যেতাম। কারণ একটু বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে, মুখ ঢেকে যেতে মানে? মীরা কিঞ্চিত পরিমাণ হেসে জবাব দেয়, আমার নিতান্তই কোমল হৃদয়ে জননী আদেশ ছিল কাউকে মুখ না দেখানোর। আমি সবসময় ভদ্র সহজ সরল বাচ্চা ছিলাম তো, তাই মায়ের কথা অমান্য করার সাধ্য আমার ছিল না। আবার আমিও কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের, তাই মানুষের সাথে খুব বেশি মেলামেশাও পছন্দ ছিল না। আচ্ছা, তার মানে তোমার মুখ কেউ দেখেনি? দেখেছে তো আপনি আর আপনার পরিবার, এর বাইরে আর কারো দেখার সুযোগ হয়ে ওঠেনি। কারণ এক ঝলক হেসে শয়তানির একটা ভাব নিয়ে মনে মনে বলে, তুমি শুধু আমার মীরা, শুধুই আমার। পৃথিবীর আর কোনো দৃষ্টির অধিকার নেই তোমার অবিনাশী রূপের মাঝে হারিয়ে যাওয়ার। এরপর মীরার দিকে একটু তাকিয়ে স্মিতহাস্য প্রস্থান করে। মীরা বই বন্ধ করে বলে, ওকে। আমি যতবারই দেখি ততবারই নতুন মনে হয়। সুদীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলে, হৃদয়ের দাগ এত সহজে মুছে যাবে না, কারণ আপনি যতই চেষ্টা করুন তা কেবল ব্যর্থ হবে। রাতে মীরা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। তার
অস্তিত্ব চাঁদের নরম আলো ঢেলে রাখা প্রতিটা অংশে অপরূপ দীপ্তি ছড়িয়ে দেয়। কারণ দরজার কাছে দাঁড়িয়ে মীরাকে দেখতে থাকে। তার চোখ মীরা প্রতিটি নড়াচড়ায়, প্রতিটি সূক্ষ্ম অঙ্গভঙ্গিতে আঁকড়ে রয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। পর মীরা সন্নিকটে গিয়ে চিরুনিটা হাত থেকে নিয়ে মীরার চুল আঁচড়াতে শুরু করে। মীরা কিছুটা অবাক হয়ে পিছনে ফিরতে চাইল। কারণ শীতল সংকোচহীন কণ্ঠে বলে, পিছনে ফিরো না, আমি আশ্রয় দিচ্ছি। মীরা তার পিছনে ফিরে না, বরং তার বদলে কারণকে স্পর্শ নিজেকে সমর্পণ করে। প্রতিটা আলতো আঁচড় অদৃশ্য সুরে গুঞ্জরিত হতে থাকে তার মনের গভীরে। আকস্মাৎ চিরুনির মধ্যে দুটি চুল দেখে। কারণ কিছুটা হতভম্ব হয়ে চিরুনিটা চেপে ধরে। পরে কারণ বিস্তর রেখে কপাল কুঁচকে মীরার চুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি চুলে কি শ্যাম্পু ইউজ করো? মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? কারণ অস্থির হয়ে চোখ ক্ষোভ নিয়ে বলে, দুটো চুল ছিঁড়ে গেছে। মীরা কিঞ্চিত মুচকি হেসে বলে, মাত্র দুটো? আমি যখন আশ্রাই মিনিমাম 50টা চুল পড়ে। কারণ ভুরু কুঞ্চ করে, মুখে খুঁতখুঁত গম্ভীরতা এনে বলে, কি, এটা কি ধরনের কথা? চুল কেন পড়বে? দেখো মীরা, আমি কিন্তু একদম টেকো বউ সহ্য করতে পারবো না। স্টার্টিং টুমরো ইউ উইল ইউজ দ্য ফাইনেক্সট অয়েল অ্যান্ড শ্যাম্পু। ইফ নেসেসারি আই উইল গেট ইট কাস্টমাইজ জাস্ট ফর ইউ। তার কথা বলার ধরনে মীরা একটু অবাক হয়। এরপর মীরা হেসে রাশভারী কণ্ঠে বলে, আপনি পাগল হয়ে গেছেন। আমি যতই ভালো শ্যাম্পু আর তেল দেই না কেন, চুল পড়বেই, এটাই তো স্বাভাবিক। কারণ পিছন থেকে মৃদুস্বরে বলে, তাই? মীরা ঈশা কপালে কুঁচকে ধীর কণ্ঠে বলে, তাই। কারণ সম্মোহনী গলায় বলে, তাই? হ্যাঁ, আবার কি? মীরা আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে কারণ আস্তে করে মীরা এলো চুল মুখে ঢুকিয়ে দেয়। নেত্রপলক বুঝিয়ে তার রেশমি কালো চুলে ঘ্রাণ নিতে থাকে। মীরা আচমকা অজানা অনুভূতি অনুভব করে। কিছুটা দূরে সরে গিয়ে বড় বড় নিঃশ্বাস নিয়ে ভুরু কুঁচকে বলে, কি করছেন আপনি? কারণ চোখ বন্ধ করে ঈশা হাসি দিয়ে বলে, তোমার চুলের ঘ্রাণ। এবার মীরা লজ্জা পেয়ে বলে, ওইটা শ্যাম্পুর ঘ্রাণ। তাই এত উন্মাদ হতে হবে না। কারণ চোখ খুলে তার দিকে তাকিয়ে বলে, হোক শ্যাম্পুর ঘ্রাণ, তবে ওই চুলের ঘ্রাণ আমি আবারও নিতে চাই। মীরা তড়িঘড়ি করে কথাটা চাপা দিয়ে বলে, ঘুম পেয়েছে, আমি ঘুমাতে গেলাম বলে দরজা থেকে বেরিয়ে যাবে। তখনই কারণ দরজার সামনে এসে মীরার পথ আটকে দাঁড়ালো। যাওয়ার ফাঁকে মীরা ছেঁড়া চুল দুটো নিজের বুকের পকেটে রেখে দিল। কারণ জোর খাটিয়ে বলে, না, যাবে না। কি, আমি কি ঘুমাবো না নাকি? হ্যাঁ, মানে তুমি আজ থেকে এই রুমেই ঘুমাবে। দেখুন, আমি মোটেও সিরিয়ালের নায়িকাদের মতো সোফায় ঘুমাতে পারবো না। বেড থাকতে সোফায় ঘুমাতে যাব কেন? কারণের কথা মীরা বোধগম্য হলো। বিস্মিত কণ্ঠে সে শুধালো, বুঝিনি। কারণ হেসে বলে, এখন থেকে কারণ আর মিসেস চৌধুরী একসাথে ঘুমাবে। মীরা কিছুক্ষণ অপলক দ্বিধাভরে তাকিয়ে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি বেডে ঘুমাতে। বিছানায় গিয়ে বালিশ ঠিক করতে থাকে। কারণ খুশিতে গদগদ হয়ে জলদি বিছানায় গিয়ে বসে। মীরার কাছে এগোবে। এরই মধ্যে মীরা বলে, দেখুন, আমি কিন্তু ঘুমাতাম না এইখানে, আপনি বলেছেন তাই ঘুমাচ্ছি। তাই আমি এই পাশটায় ঘুমাবো আর আপনি ওই পাশে। কারণ অসহায় স্বরে বলে, এটা কি সিনেমা মনে হয় তোমার? আমি আমার বউয়ের সাথে ঘুমাবো। মীরা উত্তর ভুরু কুঁচকায়। কারণ কিছুটা বেসামাল হয়ে বলে, আরে এত রেগে যাচ্ছ কেন? এখন ঘুমানোর কথা বলিনি তো। পরে আর কি। আচ্ছা, গুড নাইট বেগম। এই বলে পাশে ফিরে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। তার মুখে অদ্ভুত পেঁচার মতো অভিব্যক্তি দেখে মীরার ঠোঁটের কোণে হাসি ফোটে। কিন্তু কিয়ৎক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে সেও শুয়ে পড়ে। মীরা গভীর ঘুমে তলিয়ে গেছে, অথচ কারণের চোখে ঘুম নেই। বিছানার এপাশ ওপাশ করতে করতে তার মনের মাঝে অসন্তোষ জমে উঠেছে। কারণ মনে মনে বলে, ধুর, আজও মনে হয় আমার ঘুম আসবে না। আর আমার বউটাও কী রকম, স্বামী না ঘুমিয়ে এভাবে ছটপট করছে, আর তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। কিন্তু ওর ওই পাশে মুখ ফিরে ঘুমানো লাগে। একটু থেমে বিড়বিড় করে বলে, আই কান্ট
ওয়েট টু সি ইওর ফেস বেবি। তারপর ধীর পায়ে চুপিসারে মীরার পাশে বিছানায় শুয়ে পড়ে। পরে একটা দীর্ঘশ্বাস ফেলে, অর্থাৎ মীরাকে দেখে সমস্ত ক্লান্তি অবসন্নতা মুহূর্তে দূর হয়ে গেছে। মীরার শ্বাসের তালে তালে তার প্রশান্তি বেড়ে যায়। কিছু চুল মীরার চোখে মুখে পড়ে, কারণের ভুরু কুঁচকে যায়, যেন সে চুলগুলো তার ঘুমান্ত মহারানীকে দেখার পথে এক বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সে মৃদু ফু দিয়ে সেগুলো সরিয়ে দেয়। এবার কারানের চোখে শান্তি ফিরে আসে এবং তার ঘুমকন্যা পিয়সীর পানে তাকে নিস্তব্ধ ভালোবাসা অনুভব করে। সকালবেলা মীরা ধীরে ধীরে চোখ মেলতে দেখে কারান তার পাশে হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে আছে। মীরা হঠাৎ চোখে পড়তেই সে আচমকা লাফিয়ে ওঠে, সজোরে চিৎকার দিয়ে বলে, আ! তারপর বড় বড় শ্বাস ফেলে বিস্ময় বলতে থাকে, আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ। কারণ একটু অবাক হয়ে আমতা আমতা করে আওড়ালো, আমি তো। তুমি এতটা চিৎকার দিয়ে উঠলে মনে হলো যেন ভূত দেখেছ। মীরা ভয়ার্থক গলা বলে, ভূত নয়, পিশাচ দেখেছি। আর একটু হলেই তো। উফ! তা আপনি আমার এ পাশে কী করেছেন? জানি না, ঘুমের মধ্যে এখানে চলে এসেছি। মীরা সন্দেহভরি কণ্ঠে বলে, ঘুমের মধ্যে আমাকে? ঘুমের মধ্যে কি আমাকে ডেঙ্গিয়ে ওপাশ থেকে এপাশে চলে এসেছেন? কারণ মুচকি হেসে বলো, হ্যাঁ, আসতেও পারি। মীরা একটুখানি চুপ থেকে বলো, না, আপনি ঘুম থেকে উঠলেন কখন? এই তো তুমি ওঠার খানিক আগে। মীরা এবার উঠতে যায়, কিন্তু কিছু একটা অনুভব করে আবার বসে পড়ে। কারণকে শান্ত গলা বলে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আসছি। কারণ হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গুনগুন করে বলতে বলতে চলে যায়। ঘুমালো মিনা, কি আর ফ্রেশ হতে যাব। কারণ চলে যাওয়ার পর মীরা শাড়ি এবং বিছানা পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। পরে কারণকে দেখে শান্ত গলায় বলে, আচ্ছা, আপনার জন্য কফি বানিয়ে আনছি। তুমি তো কাল বলে আমার বানানো কফি ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে তো, তাহলে আবার কি? আপনি বসুন মহারানী, আমি বানিয়ে আনছি বলে কারণ হেসে কফি বানাতে চলে যায়। মীরা আজকে আর তাকে আটকায় না। তার পিছনে অবশ্য একটা কারণ আছে। মীরা চেয়ারে বসে ফোনের মধ্যে চোখ বোলাতে থাকে। ক্ষণকাল পর কারণ উচ্চবাচ্য সম্ভাষণ করে। মীরার কান সজাগ করে ক্ষীণ গলায় উত্তর দেয়, তোমার কেমন ছেলে পছন্দ? মীরা অবাক হয়ে চেয়ার ঘুরিয়ে পিছনে ফিরে বিস্ময় চোখে বলে, কেন? এমনি। বলো না, জানতে ইচ্ছে করছে। মীরা ম্লান হেসে বলে, কেন? আপনি কি আবার আমার বিয়ে দেবেন নাকি? কথাটা যদিও কারানের কাছে আপত্তিজনক লাগলো, তাও শান্ত গলা বলল, হ্যাঁ, কারান চৌধুরীর সাথে তোমাকে 1000বার বিয়ে দিব। এবার আমার প্রশ্নের জবাব দাও। কারানের কফি বানানো হয়ে গেছে, তাই মীরার চেয়ার থেকে উঠে কফি কাপটা নিয়ে সিঁড়ির এক ধাপে পা দিয়ে বলল, আমার দিনদার ছেলে পছন্দ। কথা শেষ করে চলে যেতে শুরু করলে কারান ডাক দেয়, মীরা ঘাড় ঘুরিয়ে বলে, বলুন। দেখো তো এই কাপের কফিটা কেমন খেতে হয়েছে। মীরা ফের কারানের কাছে এসে কফির কাপে চুমুক দেয়। পারফেক্ট ব্ল্যাক কফি। আপনি তো এমনটা খান বলে প্রস্থান করেন। কারান মৃদু হেসে মীরার চুম্বনের চিহ্নটুকু সেখানে রয়ে গেছে সেখানেই চুমুক দেয়। তার উদ্দেশ্য ছিল মীরার ঠোঁটে ছোঁয়া নেওয়া। কারান ধীরে ধীরে সেই স্পর্শটুকু অনুভব করতে থাকে। এরপর কারান কিঞ্চিত হেসে বলে, দিনদান ছেলে, ওকে। তার মানে মীরার মন জয় করতে হলে আমাকে নামাজ পড়তে হবে। শুধু মীরা কেন, আগে তো আল্লাহকে খুশি করতে হবে, না হলে আমার মীরার মন গলিয়ে দেবে কে? গোধূলির আলো ম্লান হয়ে আসছে। মীরা বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে মাথা কাতরাচ্ছে। মাগরিবের নামাজ শেষে কারান তার ঘরে এসে বলে, মীরা, তুমি নামাজ পড়বে না? মীরা মাথা তুলে কিছুটা ক্লান্ত হাসিতে জবাব দেয়, আপনি পড়েছেন? কারান মুচকি হাসে, হ্যাঁ, জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত পড়লাম। মীরা প্রশংসাসূচক হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, অবশেষে সুমতি হলো। আর আজ আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তাই পড়তে পারিনি। কারান তার কথা শুনে উদ্বিগ্ন হয়ে কাছে বসে বলে, কি হয়েছে মীরা? দরকার হলে ডাক্তার ডাকবো? মীরা শান্তভাবে বলে, আরে না, তেমন কিছু না, সামান্য পেইন হচ্ছে, এই আর কি। কারণ চোখে গভীর মমতা নিয়ে হাসকি কণ্ঠে বলে, একবার আমার ঠোঁটের ছোঁয়া নাও বেগম, দেখবে তোমার সমস্ত ব্যথা নিমিষেই মিলিয়ে যাবে।